দেশে টানা 2 মাস থাকবে না, বিদ্যুৎ বলছেন অর্থমন্ত্রী আমির খসরু। চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের 16 কোটি মানুষকে কি আবার সেই মধ্যযুগীয় আঁধারে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? প্রযুক্তি আর উন্নয়নের শত শত বুলি ঝেড়ে যে দেশের মানুষ এতকাল আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, আজ সেই স্বপ্নের ওপর নেমে এসেছে নিকষ কালো অন্ধকার। ক্ষমতার পরিবর্তন হতে পারে, দল বদলাতে পারে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের নির্মম বাস্তবতা কি কখনোই বদলায় না? বিএনপি সরকার আসার পর থেকেই দিন যত যাচ্ছে, দেশের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ততই যেন এক ভয়ঙ্কর থেকে ভয়াবহ রূপ ধারণ করছে। আজকের সবচাইতে বড় ও ভয়ঙ্কর খবরের মুখোমুখি দাঁড়িয়েছে পুরো দেশ। খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের দ্রুত সমাধানের কোনো সুযোগ নেই। আজকের মেগা এক্সক্লুসিভ ব্লকে আমরা উন্মোচন করব জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা বিদ্যুৎ নিয়ে আজ কিভাবে চরম অনিশ্চয়তার তৈরি হয়েছে তা জানতে ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সাধারণ মানুষ যখন একটি সরকার বদল করে বা নতুন কোনো শক্তির উপর ভরসা রাখে, তখন তাদের একটাই প্রত্যাশা থাকে, স্বস্তি। কিন্তু বর্তমানে বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে সময় যতই গড়াচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি দিন দিন ততই এক অরাজক ও ভয়ঙ্কর খাদের কিনারায় গিয়ে ঠেকছে। 1. নিত্যপণ্যের আগুন ও অর্থনৈতিক ধস। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আজ সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। চাল, ডাল, তেল থেকে শুরু করে সবজি, প্রতিটি পণ্যের বাজারে কোনো কার্যকর তদারকি নেই। অর্থমন্ত্রী ও অর্থনৈতিক উপদেষ্টারা কেবল লম্বা লম্বা বুলি ঝাড়ছেন, সেমিনারে বক্তৃতা দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের পকেটে যে টান পড়েছে তার কোনো বাস্তব সমাধান নেই। 2. শিল্প খাতের পঙ্গুত্ব। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে দেশের হাজার হাজার ছোট বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যে পোশাক শিল্প এবং প্রক্রিয়াজাতকরণ কারখানা আমাদের অর্থনীতির রক্তনালী, তা জ্বালানি অভাবে স্থবির হয়ে পড়ে আছে। উদ্যোক্তারা দিশেহারা, শ্রমিকরা চাকরি হারানোর আশঙ্কায় শঙ্কিত। 3. সরকারের নিয়ন্ত্রণহীনতা। প্রশাসন থেকে শুরু করে বাজার ব্যবস্থা, সবখানেই এক ধরনের শিথিলতা ও নিয়ন্ত্রণহীনতা দৃশ্যমান। পরিস্থিতি দ্রুত ঠিক হবে, এই ধরনের আশ্বাসের বাণী শুনতে শুনতে জনগণ আজ ক্লান্ত। সরকার আসার পর সংস্কারের ধোঁয়া তোলা হলেও মানুষের দৈনিক জীবনযাপনে তা কোনো স্বস্তি এনে দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পরিস্থিতি যে কতটা নারকীয় রূপ ধারণ করেছে তা কেবল ঢাকার মতো বড় শহরের এসি রুমে বসে বোঝা সম্ভব নয়। দেশের গ্রামীণ ও মফস্বল এলাকাগুলোর দিকে তাকালে আজ গায়ে কাঁটা দেয়। দেশের বিদ্যুতের বর্তমান চিত্র, ঘাটতির মাত্রা। জাতীয় গ্রিডে প্রতিদিন চাহিদার তুলনায় প্রায় হাজার হাজার মেগাওয়াট বিদ্যুতের চরম ঘাটতি দেখা দিয়েছে। গ্রামের নীরব কান্না। গ্রাম অঞ্চলে দিনে 16 থেকে 18 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না, একটানা 2 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছে না অজপাড়াগাঁয়ের সাধারণ মানুষ। শহরের কোণঠাসা জীবন, এমনকি রাজধানী ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেটের মতো বড় বড় শহরেও দিনে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত দফায় দফায় লোডশেডিং চলছে। জনজীবনে ভয়াবহ বিপর্যয়। বিদ্যুৎ না থাকার কারণে পানির পাম্প চালানো যাচ্ছে না, বাসাবাড়িতে হাহাকার ফুটে উঠছে। তীব্র গরমে ছোট ছোট নিষ্পাপ শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু সেখানেও কি শান্তি আছে? হাসপাতালগুলোতে বিদ্যুতের অভাবে অনেক গুরুত্বপূর্ণ অপারেশন আটকে যাচ্ছে। জেনারেটরের তেল কেনার সামর্থ্য অনেক ছোট ক্লিনিকেরই নেই। সেচ পাম্পগুলো সচল রাখা যাচ্ছে না বলে কৃষকের ফসল জমিতেই শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। এক বিদ্যুৎ সংকট পুরো দেশকে থামিয়ে দিয়েছে। যে জাতিকে স্মার্ট বাংলাদেশ আর আধুনিক অবকাঠামোর স্বপ্ন দেখানো হয়েছিল, সেই জাতিকে আজ কোথায় টেনে নামানো হলো? আমাদের পুরনো দিনের কথা নিশ্চয়ই মনে আছে, যখন সন্ধে নামলেই ঘরে ঘরে মোমবাতি বা কেরোসিনের কুপি এবং হারিকেন জ্বালিয়ে বসতে হতো। ছোট শিশুরা হারিকেনের আবছা আলোয় বই খুলত। আমরা ভেবেছিলাম সেই অন্ধকার দিন বুঝি চিরতরে অতীত হয়ে গেছে। কিন্তু বিএনপির এই বর্তমান মেয়াদের শাসন ব্যবস্থা ও চরম বিদ্যুৎ বিপর্যয় যেন আমাদের আবার সেই কুপি আর হারিকেনের যুগের দিকেই ঠেলে দিচ্ছে। বাজারে এখন মোমবাতির দাম আকাশ ছোঁয়া। চার্জার, ফ্যান আর আইপিএস বিক্রি করার দোকানগুলোতে এখন কালোবাজারি শুরু হয়ে গেছে। তবে আইপিএস চার্জ দেওয়ার মতো বিদ্যুৎও তো থাকতে হবে। গ্রামীণ এলাকার মানুষ আজ বাধ্য হয়ে আলমারির তাক থেকে পুরনো ধুলোপড়া কুপি হারিকেন বের করতে শুরু করেছে। আজকের আধুনিক শতাব্দীতে দাঁড়িয়ে যদি কোনো দেশের মানুষকে আবার কুপি হারিকেন জ্বালিয়ে রাত কাটাতে হয়, তবে সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামোর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এবার আসা যাক সেই প্রধান খবরে, যা দেশবাসীকে পুরোপুরি হতাশ ও বাকরুদ্ধ করে দিয়েছে। দেশের এই চরম বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলছেন? তিনি কি কোনো আশার বাণী শুনিয়েছেন? না,
এক সাম্প্রতিক ব্যবসায়িক সম্মেলনে অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় এবং চরম দায়িত্বজ্ঞানহীনতার সাথে স্বীকার করে নিয়েছেন যে বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান হওয়ার কোনো সুযোগ বা পথ সরকারের হাতে নেই। অর্থমন্ত্রীর বক্তব্যের মূল পয়েন্টগুলো বিশ্লেষণ করলে যা দাঁড়ায়: ১. সরকারের ব্যর্থতার স্বীকারোক্তি। অর্থমন্ত্রী নিজেই মেনে নিয়েছেন যে সংকট এখন আর পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেই। ২. দীর্ঘমেয়াদী অন্ধকারের পূর্বাভাস। তিনি জানান এই সংকট একদিন বা এক মাসের বিষয় নয়, অন্তত আগামী ২ মাস বা তারও বেশি সময় ধরে জনগণকে এই লোডশেডিং ও জ্বালানি অভাবের মুখোমুখি হতে হবে। ৩. আমলাতান্ত্রিক অজুহাত। তিনি দাবি করেছেন পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া শূন্য রিজার্ভ এবং মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি আমদানিতে বাড়তি খরচই নাকি এই সমস্যার মূল কারণ। নষ্ট প্রশ্নটি এখানেই। আপনি যখন ক্ষমতার দায়িত্ব নিলেন তখন দেশের মানুষের সংকট সমাধান করার অঙ্গীকার করেই এসেছেন, কিন্তু ক্ষমতায় বসে এখন যদি অর্থমন্ত্রী হাত তুলে দিয়ে বলেন আমাদের কিছু করার নেই, দ্রুত সমাধান সম্ভব নয়, তবে এই বিশাল বহরের সরকারের কাজটা ঠিক কি? জ্বালানি মজুদ ৩ মাসে উন্নীত করার কথা বললেও বর্তমান ২ মাসের টানা অন্ধকার সামাল দেওয়ার কোনো রোডম্যাপ অর্থমন্ত্রীর মুখে নেই। দেশের অর্থনীতি যখন ধসে পড়ার মুখে, কারখানাগুলো যখন বন্ধ হওয়ার উপক্রম, সাধারণ মানুষ যখন তীব্র গরমে কুপি হারিকেন আঁকড়ে ধরে দিন কাটাচ্ছে, তখন অর্থমন্ত্রীর এই বক্তব্য কতটুকু দায়িত্বশীল? আজ আপনাদের কাছে আমাদের বিশেষ প্রশ্ন। ১. বিএনপি সরকার আসার পর দেশের চলমান এই ভয়াবহ বিদ্যুৎ ও অর্থনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ২. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য অনুযায়ী সংকট দ্রুত সমাধান সম্ভব নয় এবং টানা ২ মাস কষ্ট করতে হবে। সরকারের কি উচিত নয় আরও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা? ৩. দেশের মানুষকে কি সত্যিই আবার কুপি হারিকেনের যুগে ফিরে যেতে হবে? আপনার মূল্যবান ও ক্ষুব্ধ মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, একটি লাইক দিন।